চলো পালাই, এরা তো ভালো ভূত বলে মনে হচ্ছে না। এই চুপ করো তো তুমি, এক চুলো নড়বো না এখান থেকে। এই বাড়িতে আমরাও থাকবো, অর্ধেক তোমাদের আর অর্ধেক আমাদের, বেশ এটাই শেষ কথা। ডাইনি তার লম্বা নখ দিয়ে কুমড়োর নরম শ্বাসের উপর একটা গভীর দাগ কেটে দেয়। কুমড়োর ভেতরটা দুভাগ হয়ে যায়। দুই পরিবার নিজেদের নিজেদের ভাগের দিকে সরে গিয়ে রাগে একে অপরের দিকে তাকাতে থাকে। ভালো করলি না, কাজটা একদম ঠিক করলি না তোরা। এদিকে ডাইনির ছেলেটা কিছুতেই শান্তিতে নেই, তার চাই নতুন নতুন খেলনা। সে কুমড়োর ফুটো দিয়ে উঁকি মেরে দেখলো পটলার ঘরে একটা ঝকঝকে টিনের গাড়ি রাখা। গাড়িটার লাল রং দেখে তার চোখ চকচক করে উঠল। মা, ওই গাড়িটা আমার চাই, আমি আনবো। আগের বাড়ির কাঠের ঘোড়াটা তো ওই মানুষগুলো কেড়ে নিল। যা, কিন্তু শব্দ করবি না, ধরা পড়লে এবার আর রক্ষে নেই। ডাইনির ছেলে চুপি চুপি ঘর থেকে গাড়িটা চুরি করে যেই না কুমড়োয় ঢুকতে যাবে, অমনি এক বাচ্চা মামদভূত ছায়ার মতো এসে তার হাত থেকে গাড়িটা ছো মেরে নিয়ে নিল। এটা এখন থেকে আমার, কি সুন্দর গাড়ি, আমার বাবা এটা আমাকে এনে দিয়েছে। মা, দেখো না, ও আমার খেলনাটা চুরি করে নিয়েছে। এটা তো অন্যায় মা। এটা আমার গাড়ি, এটা আমার গাড়ি, দেব না, দেব না। থাম তোরা, এই একটা সামান্য খেলনার জন্য কি যে ঝগড়া শুরু করেছিস। ছি, আর শুধু এদেরই বা কি দোষ দিই? তুমি, হ্যাঁ তোমাকেই বলছি, তুমিও কি এখনো ওই একঘেয়ে পুরনো সাধারণ খেলনা নিয়েই খেলছো? তাহলে কান খুলে শোনো আমার কথা, ভুলে যাও ওই সব। এবার এসেছে জাদুর দুনিয়া, আমাদের ক্ষীরের পুতুলের আধুনিক সব খেলনার দুনিয়া। পরদিন সকালে পটলা উঠে দেখলো তার টিনের গাড়িটা উধাও। আর ঠাকুমা রান্নাঘরে গিয়ে দেখেন হলুদ, লঙ্কা আর নুন সব একসঙ্গে মিশে মাটিতে পড়ে আছে। ঠাকুমা, ঠাকুমা, আমার গাড়িটা আবার হারিয়ে গেল। এই বাড়িতে একটা গাড়ি চোর ভূত আছে বলে মনে হচ্ছে। শুধু গাড়ি? আমার রান্নাঘরের দরজা দেখেছিস? এ কোনো সাধারণ চোরের কাজ নয় রে পটলা, এ হলো ভৌতিক উপদ্রব। আর মনে হচ্ছে এবার একটা নয়, একাধিক উপদ্রবই জুটেছে। পটলার ঠাকুমা, যার নাম সাবিত্রী দেবী, তিনি যেমন তেমন বুড়ি ছিলেন না। যৌবনে তিনি অনেক ওঝা গুণিনের সাথে ঘুরে বেরিয়েছিলেন এবং ভূতপ্রেতদের স্বভাব চরিত্র সম্পর্কে তার বেশ ভালোই জ্ঞান ছিল। তিনি বুঝতে পারছিলেন এই উপদ্রব সাধারণ নয়। আমার মনে হচ্ছে একদল চুরি করছে আর একদল জিনিসপত্র ফেলছে। তার মানে ভেতরে দুটো দল আছে আর তাদের মধ্যে ঝগড়াও চলছে। এই ঝগড়াই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। ঠাকুমা কোনো তাড়াহুড়ো করলেন না, তিনি শুধু নজর রাখতে লাগলেন। তিনি লক্ষ্য করলেন কুমড়োটার আশেপাশেই যেন সবচেয়ে বেশি অদ্ভুত ঘটনা ঘটছে। কুমড়োর গায়ে মাঝে মাঝে আঁচড়ের দাগ দেখা যায়, আবার ভেতর থেকে চাপা গোঙানির শব্দও ভেসে আসে। ঠাকুমা, কুমড়োটা কথা বলছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, কথা তো বলবেই। ভেতরে যে দুই দল ভূত সংসার পেতে বসেছে। তুই ভয় পাস না পটলা, আমি ওদের ভাগানোর ব্যবস্থা করছি। সেদিন রাতের বেলা ঘটল আর এক অবাক করা কাণ্ড। আকাশপথে উড়ে যাচ্ছিল এক ভুলোমনা জিন। সে ছিল এক ব্যবসায়ী জিন। নানা ধরনের জাদুর জিনিসপত্র এক রাজ্য থেকে অন্য রাজ্যে পৌঁছে দেওয়াই ছিল তার কাজ। উফ, কি যে কাজ আমার! রাজ্যের যত অদ্ভুত জিনিসের সাপ্লাই আমাকেই দিতে হয়। এই পুটুলিতে আছে ঘুম পাড়ানি ধোয়া, এটা রাজা মশাইয়ের জন্য। এই রাতেই শুরু হলো আসল ভৌতিক তাণ্ডব। দুই পরিবার তাদের সমস্ত শক্তি এক করে আক্রমণে নামলো। হঠাৎ পটলার খেলনার গাড়িটা আপনা আপনি চলতে শুরু করলো। ডাইনির ছেলে আর বাচ্চা মামদভূত মিলে ওটাকে চালাচ্ছে আর খিলখিল করে হাসছে।
রান্নাঘরে বাসনপত্রগুলো নিজে থেকেই একে অপরের সাথে বাড়ি খাচ্ছে আর শূন্যে ভাসছে। ডাইনির স্বামী আর মামদো কর্তা মিলে এই কাণ্ড করছে। আর ডাইনি ও মামদো গিন্নি মিলে জানলার বাইরে থেকে তাদের লম্বা ছায়ার মতো হাত বাড়িয়ে পটলার লেপ ধরে টানা হেঁচড়া করতে শুরু করলো। ও ঠাকুমা, ভূত ভূত, আমার লেপ ধরে কেউ যেন টানছে। বুঝেছি, তোরা একজোট হয়েছিস তাই না? দাঁড়া। বাইরে থেকে পটলা আর তার ঠাকুমা দেখলো এক অদ্ভুত দৃশ্য। বিশাল কুমড়োটা নিজে থেকেই দুলছে, লাফাচ্ছে, যেন ভেতরে কেউ ডিস্কো পার্টি করছে। ঠাকুমা ঠাকুমা দেখো, কুমড়োটা নাচছে। ভূতেরা নিশ্চয়ই ভেতরে নাচানাচি করছে। হায় ভগবান, এ কেমন তোর উপদ্রব রে বাবা! ভূতেরাও আজকাল নাচানাচি শুরু করেছে। এদের কাণ্ড কারখানা তো দিন দিন আরো আজব হচ্ছে। কুমড়োর ভেতরে ভূতেরা নিরুপায় হয়ে নেচেই চলেছে, আর বাইরে বিশাল কুমড়োটা তালে তালে চালের এদিক ওদিক লাফাচ্ছে। এই অদ্ভুত দৃশ্যই ডেকে আনলো তাদের পরবর্তী এবং সবচেয়ে ভয়ঙ্কর বিপদ। উঠোনের ঠিক মাঝেই ছিল একটা পুরনো উইয়ের ঢিবি, আর সেইটি গেলেন। বুড়ি আসছে, সবাই তৈরি তো? এবার শেষ ভয়টা দেখাবো। চলো, কুমড়োটাকে শূন্যে ভাসিয়ে দাও। যেই না ডাইনি আর মামদকর্তা তাদের সম্মিলিত শক্তি দিয়ে কুমড়োটাকে শূন্যে ভাসাতে যাবে, এমন সময় যেই বাড়িতে আশ্রয় সেই বাড়ি হোক বিনাশ। অশুভ শক্তি দূর হ। পুটলিটা কুমড়োর গায়ে লাগতেই যেন বোমা ফাটলো। কুমড়োটা মাঝখান থেকে ধরাম করে তীব্র এক আলো ছড়িয়ে ফেটে দুভাগ হয়ে গেল। ভেতরে থাকা ডাইনি পরিবার আর মামদো পরিবার ছিটকে উঠোনের মাঝে এসে পড়ল। ওরে বাবা রে, আমাদের বাড়ি ভেঙে গেল। ও বাবা, এগুলো ভূত। একটা, দুটো, তিনটে, মোট মোট 6টা ভূত। ওরে বাবা রে, আমার কুমড়োর পায়েস, আমার নরম বিছানা, আমার বাড়ি সব গেল। সব তোমার জন্য, তোমার লোভের জন্য আজ আমরা গৃহহীন হলাম। তোমার সাথে জোট করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আবার আমার দোষ? পালাও এখন, বুড়ি আবার কিছু করে ফেলার আগেই ভাগো। এমন সময় তারা দেখলো নাগিনী তার ঢিবি থেকে বেরিয়ে আসছে। এই না দেখে ডাইনি পরিবার দিল একদিকে ছুট। পটলার ঠাকুমা হাসতে হাসতে তার ভাঙা কুমড়োর দিকে তাকিয়ে রইলেন। মা, এখন আমরা কোথায় থাকবো? লাউও গেল, কুমড়োও গেল। ঘর বাড়ি ঝোপ আর না, ওসব সাধারণ জায়গায় আর থাকবো না। এবার আমরা এমন জায়গায় থাকবো যেখানে খাবার বা খেলনার কোনো অভাব হবে না। বলিয়ে ফেললেই বিপদ। এই ভাবতে ভাবতেই অন্যমনস্ক হয়ে তার ঝুলি থেকে একটা পুটলি ফসকে নিচে পড়ে গেল। আর দুর্ভাগ্যবশত সেটা ছিল নাচানাচির পাউডারের পুটলি। পুটলিটা সোজা এসে পড়ল কুমড়োটার পাশে। মা মা, দেখো, আকাশ থেকে কি সুন্দর একটা জিনিস পড়লো। নিশ্চয়ই কোনো জাদুর মিঠাই হবে। মা, আমি নিয়ে আসছি। বারণ করার আগেই সে পুটলিটা ভেতরে নিয়ে এলো। ডাইনি বা মামদভূত কিছু বোঝার আগেই সে পুটলির মুখটা খুলে দিল। সাথে সাথেই একরা সোনালি পাউডার হাওয়ায় ছড়িয়ে পড়ে কুমড়োর ভেতরের সবার গায়ে লেগে গেল। কি হচ্ছে? ওরে বাবা রে, ওরে বাবা, আমার শরীরে কি হচ্ছে? আমার পা দুটো যে নিজের ইচ্ছায় নাচছে। ডাইনির পেটুক অলস স্বামী হঠাৎ করেই নাগিন ডান্স শুরু করে দিল। আর তার দেখা দেখি রাশভারী মামদকর্তা ডিস্কো ডান্স শুরু করলো। ডাইনি আর মামদগিন্নি একে অপরের হাত ধরে নাচতে শুরু করলো। আর বাচ্চা দুটো ডিগবাজি খেতে খেতে বাইরে থেকে পটলা আর তার ঠাকুমা দেখলো এক অদ্ভুত দৃশ্য। বিশাল কুমড়োটা নিজে থেকেই দুলছে, লাফাচ্ছে, যেন ভেতরে কেউ ডিস্কো পার্টি করছে। ঠাকুমা ঠাকুমা দেখো, কুমড়োটা নাচছে। ভূতেরা নিশ্চয়ই ভেতরে নাচানাচি করছে। হায় ভগবান, এ কেমন তোর উপদ্রব রে বাবা! ভূতেরাও আজকাল নাচানাচি শুরু করেছে। এদের কাণ্ড কারখানা তো দিন দিন আরো আজব হচ্ছে।
কুমড়োর ভেতরে ভূতেরা নিরুপায় হয়ে নেচেই চলেছে, আর বাইরে বিশাল কুমড়োটা তালে তালে চালের এদিক ওদিক লাফাচ্ছে। এই অদ্ভুত দৃশ্যই ডেকে আনলো তাদের পরবর্তী এবং সবচেয়ে ভয়ঙ্কর বিপদ। উঠোনের ঠিক মাঝেই ছিল একটা পুরনো উইয়ের ঢিবি, আর সেই ঢিবির নিচে বাস করত এক ক্রোধী নাগিনী। সে ছিল এই অঞ্চলের সর্বকুলের রানী। দিনের পর দিন এই ভূতেদের উৎপাত আর এখন এই লাফালাফি করা কুমড়োর অত্যাচারে তার দিবানিদ্রা নষ্ট হচ্ছিল। হ্যাঁ, কারা কারা আমার ঘুম নষ্ট করছে? রাতে যখন কুমড়োর ভেতরে নাচানাচির পাউডারের প্রভাব সবেমাত্র কমেছে আর ভূতেরা হাঁপাতে হাঁপাতে দেওয়ালে হেলান দিয়ে বসেছে, ঠিক তখনই ঢিবির ভেতর থেকে ফোঁস ফোঁস শব্দ তুলে নাগিনী বেরিয়ে এলো। আর তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল, আর তার মাথার মণি থেকে এক সবুজ আভা ঠিকরে পড়ছিল। কারা তোরা? কে তোরা? কার এত বড় সাহস যে আমার এলাকায় এসে এই হট্টগোল শুরু করেছিস? এই লাফালাফি করা কুমড়োর জন্য আমার ঘুম ভেঙে গেছে। আমরা তো এখানে থাকি। থাকিস? এটা কি তোর বাপের সম্পত্তি? এই পুরো উঠোনটা আমার রাজত্ব। আমি এক ছোবলে এই কুমড়োটাকে বিষে নীল করে দিতে পারি। তোদের আমি শেষবারের মতো সাবধান করছি, কাল সূর্য ওঠার আগে যদি এই কুমড়ো খালি না হয়, তাহলে আমি আমার সমস্ত নাক সেনা নিয়ে এসে এই কুমড়ো ভেঙে গুড়িয়ে দেব, আর তোদের প্রত্যেককে ছোবল মেরে অসাড় করে দেব। এই বলে নাগিনী ফোঁস করে একটা বিষাক্ত নিঃশ্বাস ছেড়ে আবার তার ঢিবিতে ঢুকে গেল। ঠিক সেই মুহূর্তে সাবিত্রী ঠাকুমা তার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন। তিনি একটা ধনুচিতে এক গাদা শুকনো লঙ্কা, সর্ষে আর নিম পাতা দিয়ে আগুন ধরালেন। তারপর সেই ধোঁয়া নিয়ে পুরো বাড়িতে ঘুরতে লাগলেন, বিশেষ করে কুমড়োটার চারপাশে। লঙ্কা পোড়ার ঝাল আর সর্ষে পোড়ার ঝাঁজ, ভূত পেতনি যে যেখানে আছিস পালা শিগগির আজ। লঙ্কার ধোঁয়া কুমড়োর ভেতরে ঢুকতেই হুলুস্থুলু বেঁধে গেল। ওরে বাবা রে! ওরে বাবা!